আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তবে এই বৈশ্বিক যে করোনার প্রাদুর্ভাব, তাতে আমরা কেউই আসলে মানসিকভাবে ভালো নই। তারপরেও আমাকে তোমাদের সাথে থাকতে হচ্ছে, কারণ তোমরা আমাদের প্রাণ, তোমরাই আমাদের বাগানের যে প্রাণ পুষ্প, কুঞ্জর পুষ্প তোমরা, আমরা তার মালিক। এক দায়বদ্ধতা থেকেই তোমাদের সামনে হাজির হই, প্রায়শই সমস্ত প্রতিকূলতাকে দূর করেই তোমাদের সামনে আসতে হয়, এবং আশা করি তোমরাও আমার সাথে থাকবে, যাতে করে আমরা এই যে বৈশ্বিক সংকট যা আমাদের দেশেও এর প্রভাব পড়েছে, সেটা থেকে উত্তরণ করতে হতে পারি, সেটা কাটিয়ে আমরা আবার আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই প্রত্যাশায় আমি আজকে শুরু করতে যাচ্ছি নতুন আর একটি অপশন ট্রান্সফরমেশনের। সেটি হচ্ছে ইফ এবং আনলেসের ব্যবহার। অর্থাৎ ইফ ইউ গেট any sentence, any complex sentence with if or unless, how we can turn it into simple and compound. I will try my level best to explain you using a suitable or easy rules or structure, and so follow me on the board. If অথবা আনলেস, আমি প্রথমেই তোমাদেরকে শেখাতে যাচ্ছি ইফের ব্যবহার। আনলেসটা পরে আসি। ইফ যুক্ত সেন্টেন্স কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর ইফ যুক্ত সেকেন্ড পারসন থাকলে কি হবে, এবং ইফ যুক্ত যদি সাবজেক্ট আলাদা হয়, ডিফারেন্ট সাবজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে কেমন হবে। সেম সাবজেক্ট হইলে পরে এক ধরনের উত্তর করতে হবে, সিম্পল কম্পাউন্ড। আর যদি তোমার ডিফারেন্ট সাবজেক্ট হয়, আলাদা সাবজেক্ট হয়, তাহলে তার উত্তরটা আর এক ধরনের হবে। তো যেভাবেই হোক আমরা একটু দেখে নিই। প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই কমপ্লেক্সের। যদি সেন্টেন্সটা এমন থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার, এখানে আমরা লিখে দিচ্ছি অ্যাফার্মেটিভ, প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে অবশ্যই অ্যাফার্মেটিভ প্লাস এক্সটেনশন। খেয়াল করো বন্ধুরা, এখানে আমি লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা অ্যাফার্মেটিভ হবে, এক্সটেনশন, আর সাবজেক্ট প্লাস ভার্ব এটাও অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ আমরা এটাকে বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা দেখে নিই যে এই ইফ থেকে এ পর্যন্ত এইটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই যে কমার পরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে এই ক্লজটাকে যদি আমি সিম্পল করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা তোমাদের আগেই বলেছি, ইনডিপেন্ডেন্ট ক্লজ উইল নেভার বি চেঞ্জড, ইট মাস্ট বি আনচেঞ্জড। এটা যেহেতু কোনো পরিবর্তন হবে না, উইদাউট চেঞ্জিং উই হ্যাভ টু ইউজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাট দ্য টাইম অফ টার্নিং দ্য সেন্টেন্সেস ইন্টু সিম্পল অর কম্পাউন্ড। তো দেখে নিই সিম্পল করার জন্য আমরা এটাকে কিভাবে করতে পারি। আসলে ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। এখানে কমা ইজ আ মাস্ট, কারণ কমায়ের একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে তবে, অর্থাৎ যদি তবে। যদি তুমি এই কাজটি করো তবে এটা সম্ভব, যদি তুমি সেখানে না যাও তবে এটা পাবে না, যদি তুমি বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে। মানে এই যে বিষয়গুলো একটার সাথে আরেকটা, একটার উপর আরেকটা নির্ভরশীল। তাহলে আমরা সেটাই বলছি যদি তবে। এখন এটাকে সিম্পল করার জন্যে আমরা যে জিনিসটা করবো, স্ট্রাকচারটা এরকম, বাই প্লাস এখানে V4 বলতে আমরা কি বলছি, V1 এর সাথে আইএনজি যোগ, অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি যোগ। কার? এটা অবশ্যই সেই
ক্লজটা অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের যে ভার্ব সেটা, প্লাস এক্সটেনশন প্লাস এখানে তুমি একটা কমা ব্যবহার করো, এরপর যেটা ইনডিপেন্ডেন্ট ক্লজ এটা আনসেন্সড অবস্থায় বসে যাবে। তাহলে আমরা এই সিম্পল পেয়ে গেলাম। এবার যদি এই সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড করতে চাই, আরেকটা কথা মনে রেখো, এখানে সাবজেক্টটা যাই থাক না কেন বাই প্লাস জিরান্ড, আমরা এই সূত্রটাকে বলছি বাই প্লাস জিরান্ড, অর্থাৎ এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। এবার কম্পাউন্ড যখন করব তখন আমরা কম্পাউন্ডের স্ট্রাকচারটা না জেনে তো আর করা যাবে না, তো আমরা কম্পাউন্ডের স্ট্রাকচারটা একটু দেখে নিই। কম্পাউন্ডের স্ট্রাকচারটা যেটা হবে, এটা সাধারণত আমরা দেখি এটা ইম্পারেটিভ আর কি দিয়ে শুরু করতে হয়। যেমন এখানে V1 প্লাস এক্সটেনশন প্লাস অ্যান্ড, এখানে তুমি সো ব্যবহার করতেও পারো নাও পারো, আমি এটা উইদিন ব্র্যাকেটে রাখলাম, প্লাস ইনডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা একটু এর ব্যবহার দেখে নিই। যদি ব্যবহারটা দেখি, এখানে এক্সাম্পল দেখে নিই। দেখো আমি এখানে একটা গ্রাফ করে রেখেছি, এই ছকের মধ্যেই দেখো কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড। আমি এখানে কম্পাউন্ড লিখতে কমপ্লেক্সটা লিখি প্রথমে, তাহলে আমরা এই সূত্রটা মেনে চলি। তাহলে দেখি আমরা, ইফ ইউ লার্ন ইংলিশ প্রপারলি you can go abroad, অর্থাৎ রাস্তার আগে অ্যাব যোগ করলে পরে, এটা প্রিফিক্স যোগ করলে পরে অ্যাব্রোড মানে বিদেশ হয়ে যাচ্ছে, গো অ্যাব্রোড ইজিলি। তো আমরা দেখলাম এখানে একটা সেন্টেন্স আমরা লিখে ফেলেছি, দেখি সূত্রের সাথে একটু মিলাই। ইফ রয়েছে, দেখো এখানে ইফ, এখানে আমি ইফ ব্যবহার করেছি, সাবজেক্ট ইউ, লার্ন ভার্ব এবং সেটা অ্যাফার্মেটিভে রয়েছে, এক্সটেনশন ইংলিশ প্রপারলি, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা সূত্রের সাথে মিলাচ্ছি সাবজেক্ট ভার্ব। এরপরে বলা আছে কমা, আমরা দেখো কমাটা ব্যবহার করেছি এখানে, সাবজেক্ট ইউ, ভার্ব ক্যান গো, আর অ্যাব্রোড ইজিলি এটা এখানে এক্সটেনশন। তাহলে আমরা সূত্রের সাথে মিল পেয়ে গেলাম। এবারে আমি যেটা বলেছি যে এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে সেটা কিন্তু অবশ্যই কার সাথে হবে, ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বের সাথে। আমরা বলেছিলাম যে ক্লজ মার্কার যুক্ত যে অংশটা থাকবে ওই অংশটাই হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকিটা হবে অবশ্যই ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা এটাকে যদি সিম্পল করতে চাই, স্ট্রাকচারটা ব্যবহার করি, সরি, বাই প্লাস আইএনজি ভার্বের সাথে, তাই না? তাহলে আমরা দেখি বাই, ভার্ব কোনটা আছে, লার্ন, তাহলে আমরা বাই লার্নিং, কি লার্নিং, প্লাস এক্সটেনশন রয়েছে ইংলিশ, কিভাবে, হাউ, প্রপারলি, এটা এক্সটেনশন চলে গেল, বাই লার্নিং ইংলিশ প্রপারলি, কমা, ইনডিপেন্ডেন্ট ক্লজ আনসেন্সড, দেখো ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি, এটা বসে যাবে, ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি, হয়ে গেল উত্তর। কি সোজা! যদি তুমি এই সূত্র তিনটা মুখস্থ করো তাহলে সেন্টেন্স দেখা মাত্রই তুমি বুঝে ফেলবে যে এটা এই স্ট্রাকচারে রয়েছে এবং এটা এই সেন্টেন্স। যদি সেটাকে অন্য যে কোনোটাই টার্ন করতে বলে তুমি স্ট্রাকচারালি ব্যবহার করে দেবে। এবারে আমরা এটাকে কম্পাউন্ড করব, কম্পাউন্ডের স্ট্রাকচারটা দেখে নিই। এখানে কি বলছে, V1, এখানে ভার্ব কি আছে, লার্নিং বা লার্ন, তাহলে V1টা কি হচ্ছে, লার্ন। এরপর এক্সটেনশন ইংলিশ প্রপারলি, এক্সটেনশন হয়ে গেল, অ্যান্ড দেন, অ্যান্ড সো না, এখানে দেন দাও, অ্যান্ড দেন, এখানে দেন, অ্যান্ড দেন। এরপর কি হবে, ইনডিপেন্ডেন্ট ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ কি আছে, ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি, ইউ ক্যান
গো অ্যাব্রোড ইজিলি। এখন আমরা তিনটা সেন্টেন্সের একটু অর্থ দেখে নিই। যদি তুমি সঠিকভাবে ইংরেজি শিখো, যদি কি বলা নেই, সেই কারণে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে বলছি কমা মানে তবে, তবে ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি। অর্থাৎ আমরা দেখে নিই একটু, ইফ ইউ লার্ন ইংলিশ প্রপারলি, যদি তুমি সঠিকভাবে ইংরেজি শেখো, ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি, তুমি বিদেশ যেতে পারবে খুব সহজেই, আর ভেরি ইজিলি তুমি লিখতে পারো। তাহলে আমরা দেখে নিলাম এটা। এবার আমরা এটার অর্থ দেখে নিই। বাই লার্নিং ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংরেজি শেখার সাহায্যে বা শেখার মাধ্যমে, ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি, তুমি সহজেই বিদেশ যেতে পারবে। এবারে যদি আমি দেখি কম্পাউন্ড সেন্টেন্সের অর্থটা কি হচ্ছে, লার্ন ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংরেজি শেখো, অ্যান্ড দেন, এবং তারপরেই ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি, বিদেশ যেতে পারবে খুব সহজেই। তার মানে অর্থ কিন্তু একই, আমরা জাস্ট একটু ঘুরাই ফিরাই বলছি, ঠিক আছে? তো এই ছিল আমাদের ইফ প্লাস অ্যাফার্মেটিভ আর নেগেটিভের, অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সকে কীভাবে টার্ন করা যায়। এবারে যদি আমি দেখি যে এই সেন্টেন্সটাই যদি নেগেটিভ হয়, তাহলে আমি এখানে একটু ব্যবহার করে দেবো জাস্ট এইটা। এখানে আমরা অ্যাফার্মেটিভ লিখছিলাম, এখন সূত্রটা হবে এখানে জাস্ট নেগেটিভ। ঠিক এখানেও তাই একটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এই সেন্টেন্সটাই যদি সিম্পল করতে হয়, তাহলে যা হবে সেটা হচ্ছে বাই এর জায়গায় হবে উইদাউট। তার মানে আগে ছিল বাই প্লাস জিরান্ট, এখন হয়ে যাবে উইদাউট প্লাস জিরান্ট। তাহলে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। উইদাউট প্লাস ভার্ব আইএনজি এক্সটেনশন, এরপরে যেটা হবে এই যে ইনডাইরেক্ট ইনডেফিনাইট ক্লজ রয়েছে, এই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি হবে, আমরা এখানে লিখে দেব নেগেটিভ। অর্থাৎ এখানে যে ভার্বটা হবে সেটা নেগেটিভ হয়ে যাবে। আমরা নেগেটিভ করতে হলে পরে একটা সেন্টেন্সের তো আর কোনো কিছুকে চেঞ্জ করা লাগে না, হয় একটা নেগেটিভ মিনিং ওয়ার্ড অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করতে পারে, অ্যাডভার্ব অফ টাইম দ্যাট এক্সপ্রেস নেগেটিভ মিনিং, আর আদারওয়াইজ তুমি নেগেটিভ ফর্ম। তো নেগেটিভ মিনিং ওয়ার্ড আর নেগেটিভ ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে যে ওয়ার্ডটা সরাসরি নেগেটিভ অর্থ প্রকাশ করে সেটা নেগেটিভ মিনিং ওয়ার্ড, আর যেটা টেন্সগতভাবে নেগেটিভ করতে হয় যেমন ডু নট, ডিড নট, ডাজ নট, উইল নট, হ্যাভ নট, এগুলো হচ্ছে নেগেটিভ ফর্ম। আর নেগেটিভ মিনিং ওয়ার্ড যেমন নেভার, নান, নো, নোবডি, নো হোয়ার, নো, নাথিং, এগুলো হচ্ছে নেগেটিভ মিনিং ওয়ার্ড। যাই হোক বন্ধুরা, আমরা এখানে দেখে নিলাম যে কিভাবে এটাকে করতে হবে। তাহলে এবার যদি এটাকে আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে। কম্পাউন্ড করলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, যে সেন্টেন্সটা যদি তুমি এখানে করো, যেমন ধরে নাও আমি এই সেন্টেন্সটাই যদি লিখতাম যে ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, তাহলে কি হবে, আমরা তা করব। এই জায়গা যেটা করবো আমি সহজে দেখাই, V1 প্লাস এক্সটেনশন, আর এখানে যে অ্যান্ড ব্যবহার করছি একেবারে সহজে তোমাকে দেখাই। এই অ্যান্ডের এখানে আমরা আদারওয়াইজ অথবা অর অথবা আদারওয়াইজ অথবা অন্যথায়, অর অর্থ হচ্ছে অথবা, আর আদারওয়াইজ অর্থ অন্যথা। আর এখানে ইনডেফিনাইট ক্লজ যেটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তবে আমি এর পরেই তোমাদের এই যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম, সেন্টেন্সটা কারেক্ট অর ইনকারেক্ট এটা আমি গাণিতিক সূত্র দিয়ে দেখিয়ে দেবো। ঠিক এইটার উদাহরণ দেওয়ার পরেই দেখবে কত সোজা। এবং সেন্টেন্সটা তুমি যদি ভুল করে থাকো, তুমি গণিতে যেমন শুদ্ধি পরীক্ষা করেছো যে একটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এত হলে বা এই হলে পরে মানটা নির্ণয় করার পরে শেষে বলা হয় শুদ্ধি পরীক্ষা সহ প্রমাণ করো বা দেখাও যে, তো এরকম আমি শুদ্ধি পরীক্ষাটা দেখিয়ে দেবো। তাহলে এই সেন্টেন্সটাই যদি এখানে এইভাবে করতাম, আমরা এই সেন্টেন্সটা থেকে দেখাই, তাহলে পার্থক্যটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ইফ ইউ ডু নট লার্ন, ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ প্রপারলি,
তাহলে ইউ ক্যান গো আছে, আমরা জাস্ট এখানে নেগেটিভ করে দেবো কি ইউ ক্যানট গো, ইউ কান্ট গো, অর্থাৎ তুমি যেতে পারবে না। তাহলে অর্থটা এখানে আমরা কি করব এখন, বাই। তাহলে উত্তরটা হচ্ছে বাইয়ের জায়গা কি হবে, উইদাউট। উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি ইউ ক্যানট, ইউ কান্ট দিয়ে দিয়ে আমি শর্ট করলাম যেহেতু জায়গার স্বল্পতা আছে ঘরে, ইউ কান্ট। এখন এই জায়গা বলছি যে যদি অ্যান্ড দেন এটা বাদ দেব, দেখো অ্যান্ড দেন বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে হবে কি আদারওয়াইজ। আদারওয়াইজ আর কি হবে, এখানেও কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ইউ কান্ট। তাহলে আমরা এবার দেখে নিই কিভাবে পরিবর্তন হচ্ছে সেইগুলো। দেখো বন্ধুরা, ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ প্রপারলি, যদি তুমি সঠিকভাবে ইংরেজি না শেখো, ইউ কান্ট গো অ্যাব্রোড ইজিলি, তুমি সহজেই কিন্তু বিদেশ যেতে পারবে না। তার মানে তোমাকে বিদেশ যেতে হলে ইংরেজিকে ভালোভাবে শিখতে হবে, এটাই মূল অর্থ। এখানে আমরা অ্যাফার্মেটিভে যা করেছিলাম এখানেও একই অর্থ প্রকাশ করছে। এবারে আমি যদি এই জায়গায় আসি, উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংরেজি শেখা ব্যতীত বা ইংরেজি শেখা ছাড়া অথবা সঠিকভাবে ইংরেজি না শিখে, ইউ কান্ট গো অ্যাব্রোড ইজিলি, তুমি সহজেই বিদেশ যেতে পারবে না। অথবা ইউ কান্ট গেট অ্যানি জব ইজিলি, তুমি সহজেই কোনো চাকরি পাবে না, ইউ উইল নট গেট অ্যানি জব ইজিলি, করতে পারতে। আবার এখানে যেটা হচ্ছে, লার্ন ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংরেজি শেখো, আদারওয়াইজ অন্যথায়, অথবা ইউ কান্ট গো অ্যাব্রোড ইজিলি, তুমি সহজেই বিদেশ যেতে পারবে না, অথবা ইউ কান্ট গেট অর ইউ উইল নট গেট অ্যানি জব ইজিলি। এরকম তুমি অনেক করতে পারবে। যদি এরকম বলি আমি, ইফ ইউ ডোন্ট অ্যাটেন্ড ইন ক্লাস রেগুলারলি, ইউ ক্যানট লার্ন মোর অর লার্ন মাস। তার মানে অর লার্ন কারেক্টলি, যদি তুমি নিয়মিত স্কুলে না যাও, ক্লাসে না যাও, উপস্থিত না হও, তাহলে ঠিকভাবে শিখতে পারবে না। যেমন যদি বলা হয় ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যানি বুক, ইউ কান্ট রিড প্রপারলি। তো এই যে বিষয়গুলো নেগেটিভ হয়ে গেল। এবারে আমি যে জিনিসটা তোমাদের শেখাতে চাচ্ছিলাম, যে গাণিতিক ভিত্তিতে আমি এই সেন্টেন্সটা সঠিক না ভুল সেটা তোমাদের শেখাবো। কিভাবে দেখি আমরা, সঠিকভাবে যদি আমি এটা শিখতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে ভার্বের আগে এবং ভার্ব সহ বা ভার্বের ওই ক্লজটা, যে দুইটা ক্লজ থাকবে। আমরা সিম্পলের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই, কারণ সিম্পল নেগেটিভও হতে পারে সরাসরি, আবার পজিটিভও হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে। তো সিম্পলের বেলায় এই নিয়মটা প্রযোজ্য নয়, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের বেলায় এই নিয়মটা খুবই জরুরি, প্রয়োজন শেখা। তো আমরা দেখে নিচ্ছি এখানে যে এই যে ভার্বের আগ পর্যন্ত, দেখো ভার্বটা এখানে সাবজেক্টের আগে কি আছে আমরা এখানে দেখে নিই। প্রথম ক্লজে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই পর্যন্ত এইটুকুর মধ্যে কি আছে, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্টের আগে কি এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ মানে প্লাস ইউ এর আগে। যেমন এখন বলতে পারো সাবজেক্ট কি স্যার নেগেটিভ হবে, অবশ্যই হবে। যদি নাম থাকতো এখানে, যদি নোবডি থাকতো তাহলে সেটা নেগেটিভ হয়ে যেত, বা নাথিং থাকতো, যেমন নাথিং ইজ পসিবল ফর ইউ, অথবা নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। তো নাথিংটা ওখানে সাবজেক্ট, কিন্তু নেগেটিভ হতেই পারে। তাহলে আমরা দেখছি এখানে ইউটা কি আছে, সাবজেক্ট পজিটিভ রয়েছে। এবারে ভার্ব, এটা কি রয়েছে নেগেটিভ, তাহলে এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। তাহলে এই দুইটা সহ কি হয়ে গেল আমরা দেখে নিই, প্লাস মাইনাসে মাইনাস। আমি যদি এটাকে আরো স্পষ্ট করে দেখাই, দেখো এখানে যেটা হচ্ছে প্লাস, এই প্লাস, এই প্লাস এবং এই নেগেটিভ, ডু নট লার্ন, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ, এই দুইটা মিলে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস। এবারে আসি, এবারে এই অংশে, অর্থাৎ
ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ইউ এর আগে কিছু নাই, তার মানে এটা প্লাস। এবার দেখো কান্ট গো, এটা নেগেটিভ, তার মানে এটা মাইনাস। তাহলে এই প্লাস এবং মাইনাস এই দুইটা মিলে কি হয়ে গেল? মাইনাস। ওকে বন্ধুরা, এবার যদি আমি মাইনাস আর মাইনাস করি তাহলে কি হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে সেন্টেন্সটার এই যে আমরা স্ট্রাকচার করলাম, রুলস করলাম, রুলসের রেজাল্টটা কি? প্লাস। যদি প্লাস হয়, ইফ দ্য আনসার ইজ প্লাস, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, ইফ নট সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এম আই ক্লিয়ার টু ইউ? তার মানে এই সূত্রটা করে এসে যদি আমি দেখি যে রেজাল্টটা আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমার সেন্টেন্স যেটা লিখেছি সেটা কারেক্ট। আর যদি দেখি যে না, সেন্টেন্সটা মাইনাস হচ্ছে রেজাল্ট, তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট বা ভুল হয়ে যাবে। দ্যাটস এনাফ ডিয়ার চিলড্রেন। এবার আমি যদি এটাকে নেগেটিভ গেছে পজিটিভ দিয়ে, যেটা আমি আগে দেখিয়েছিলাম, যে এখানে যদি এই নেগেটিভটা না থাকতো, যদি নেগেটিভটা না থাকতো তাহলে দেখো কিভাবে মিলে। এখানে নেগেটিভ নাই ধরে নাও, যদি নেগেটিভ না থাকে দুই জায়গায় কেটে দিলাম, তাহলে কি আসে আমরা দেখে নিই একটু। রেজাল্ট কিন্তু একেবারে সেম আসবে। এবার আমরা দেখি যদি নেগেটিভ না থাকে তাহলে এখানে প্লাস, এই জায়গা কি আছে? লার্ন, এটাও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। এবার এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে দেখি, এর আগে কি আছে? প্লাস, পরে কি আছে? ক্যান গো, যেতে পারবে, এটাও প্লাস। তাহলে এখানে প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস প্লাসে ফাইনাল রেজাল্ট প্লাস, তার মানে সেন্টেন্স ইজ কারেক্ট। তুমি যদি এখানে দাও ইফ ইউ ডোন্ট লার্ন, আমি এবার ভুল শেখাচ্ছি কিভাবে, দেখো সেন্টেন্সটা ইনকারেক্ট হবে কখন, সেটা এবার এই সূত্রের সাহায্যে দেখাই। ধরে নাও এই সেন্টেন্সটা তো এরকম ছিল, তাই না? ইউ কান্ট গো। তো এখন কেউ যেটা করলো সেটা হচ্ছে এরকম যে ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ প্রপারলি ইউ ক্যান গো অ্যাব্রড ইজিলি। যদি তুমি ইংরেজি ভালোভাবে না শেখো তাহলে সহজেই বিদেশ যেতে পারবে। এটা কি সম্ভব? যেহেতু ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তুমি যে দেশেই যাও ইংরেজি জানাটা খুবই জরুরি। তাহলে এটা নেগেটিভ রয়েছে। এবার আমি দেখি এই সেন্টেন্সটা ভুল কি সঠিক প্রমাণ করি। এখানে ডোন্ট, ইফ ইউটা কি আছে? এখানে প্লাস, ডোন্ট লার্ন এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস, এটা হয়ে গেল রেজাল্ট, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের রেজাল্ট হয়ে গেল। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে ইউ এর আগে প্লাস, ক্যান গো এটাও প্লাস, তাহলে আমার এইবার দেখি এটার কাজ হয়ে গেল প্লাস প্লাসে কি হচ্ছে? প্লাস। এবার রেজাল্ট কি আসছে দেখো, মাইনাস প্লাসে মাইনাস, তার মানে এই সেন্টেন্সটা হবে ইনকারেক্ট। এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। তার মানে আমি এই সেন্টেন্সটা লিখলাম, এটা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা এখানে ইনকারেক্ট, ভুল। আর আগে যে সেন্টেন্সটা ছিল সেটা সঠিক। এবার আমরা এই জায়গায় আসি, এই সূত্র ব্যবহার করে আমি কম্পাউন্ড সেন্টেন্সটাকে দেখি সঠিক কি ভুল। কম্পাউন্ড সেন্টেন্সে দেখি এখানে ভার্ব লার্ন, এটা কি আছে? প্লাস, যেহেতু ভার্ব এর আগে সাবজেক্ট কিছু নাই মানে কি ইউ আছে, এটা সাইলেন্ট রয়েছে সেকেন্ড পারসন, তাহলে এটাও প্লাস, তাহলে এটা প্লাস আর এই ভার্বটা প্লাস, তাহলে কি হয়ে গেল? প্লাস প্লাস। এরপরে আমরা আদারওয়াইজ, এখানে আদারওয়াইজটা কি? ক্লজ মার্কার, ক্লজ মার্কারটা কি? নেগেটিভ। তাহলে আমরা দেখি আদারওয়াইজ নেগেটিভ। এবার ভার্ব কি আছে? এই যে ইউ এর আগে আদারওয়াইজ রয়েছে, তার মানে এটা নেগেটিভ। এবার কান্ট গো, এটাও নেগেটিভ। তাহলে আমরা এবার দেখে নিই, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, ফাইনাল রেজাল্ট প্লাস প্লাসে প্লাস, তাহলে সেন্টেন্সটা কারেক্ট। তুমি যদি এখানে ব্যবহার করতে লার্ন ইংলিশ প্রপারলি আদারওয়াইজ ইউ ক্যান গো অ্যাব্রড ইজিলি, তাহলে এটা জিরো হয়ে যেত, তার মানে এটা ভুল হতো, তার মানে সূত্রের সাথে মিলতো না। তো এটাই হচ্ছে এটা বিশেষ সূত্র তোমাদেরকে আমি দিলাম। শুধু যে এই গ্রামাটিক্যাল এই অপশনে তা না, তুমি যে কোনো ফার্স্ট পার্টের প্রশ্ন লেখো বা অন্য কোনো কিছু ইংরেজিতে লেখো, যদি সেই সেন্টেন্সটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হয়
সেই সেন্টেন্সটা সঠিক কি ভুল তুমি লিখেছো সেটা প্রমাণ করার জন্যে এই গাণিতিক সূত্রটা যদি প্রয়োগ করো, আমি বিশ্বাস করি সেন্টেন্সটার ভুল তুমি নিজেই ধরতে পারবে। ওকে বন্ধুরা, এবারে আমরা দেখি, এটা দেখলাম যে সেন্টেন্সটার ইফ যুক্ত সেন্টেন্স এবং ইফ যুক্ত নেগেটিভ। তবে আরেকটি কথা তোমাদের বলি, এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আনলেস। ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। ইফ অর্থ হচ্ছে যদি, আর আনলেস অর্থ হচ্ছে যদি না। তাহলে আমরা ইফ যুক্ত শিখলাম, এবার আনলেস যুক্ত সেন্টেন্সটাকে দেখে নিন। এখানে খেয়াল করো বন্ধুরা, আনলেস মানে কি যদি না, তার মানে কি এটা নেগেটিভ। তো একই ক্লজে ডাবল নেগেটিভ হতে পারে না, সে কারণেই আমরা যেহেতু এখানে আনলেস ব্যবহার করেছি অলরেডি, সে কারণে এই ভার্বটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখন এইটা আমি সূত্র ব্যবহার করে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে আসলে ভুল কি সঠিক কিভাবে হয়। এরপর কমা, এর পরে যে অংশ সবই সঠিক থাকবে। এখানে কিন্তু ভার্বটা নেগেটিভই হয়ে যাবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হবে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর ডিপেন্ডেন্ট ক্লজের আনলেসটা হবে নেগেটিভ হওয়ার কারণে ভার্বটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। কিন্তু সিম্পল করার সময় একেবারে সেম স্ট্রাকচার, কম্পাউন্ড করার সময়ও সেম স্ট্রাকচার, তার মানে এখানেও কিন্তু আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব। তো আমরা দেখে নিই এবার একটা উদাহরণ দিয়ে যে এটা কিভাবে করা যায়। তো আমরা সেটা যদি করি তাহলে কি দেখব, ওই সেন্টেন্সটাই যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখি, আনলেস ইউ লার্ন ইংলিশ প্রপারলি, কমা, এরপরে কি হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ ক্যানট গো। আচ্ছা, আমি এখানে ভার্বটা একটু চেঞ্জ করে দিই, গো, ক্যানট, গো না দিয়ে আমি দিই ক্যানট, অথবা ইউ উইল নট, ইউ উইল নট গেট any job easily। একটু চেঞ্জ করলাম এখন, অর্থাৎ তুমি যদি না তুমি সঠিকভাবে ইংরেজি শেখো, ইউ উইল নট গেট, তুমি পাবে না এনি জব ইজিলি। তাহলে আমি দেখি এবার সেন্টেন্সটা কি লিখলাম, আনলেস ইউ লার্ন ইংলিশ প্রপারলি, যদি না তুমি সঠিকভাবে ইংরেজি শেখো, মানে যদি না শেখো, ইউ উইল নট গেট এনি জব ইজিলি, সহজে কোনো চাকরি পাবে না। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে স্ট্রাকচার এই যে এখানে দেওয়া রয়েছে, আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করে এর উত্তরটা এখানে করব। তাহলে দেখে নিই, উইদাউট লিখে নিই আমরা, উইদাউট, এরপরে কি আছে, ভার্ব আইএনজি, ভার্ব কি আছে, লার্ন, তাহলে লার্নিং, উইদাউট লার্নিং, এক্সটেনশন কি আছে, ইংলিশ প্রপারলি, একটা কমা দিয়ে দিই, কমা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নেগেটিভ, কি রয়েছে, ইউ উইল নট গেট এনি জব, তাহলে আমরা লিখে নিই ইউ উইল, অথবা ইউ ওয়ন্ট লিখতে পারো, উইল নটের সংক্ষিপ্ত রূপ কন্ট্রাকশন হচ্ছে ওন্ট, ইউ উইল নট গেট, এরপর এক্সটেনশন এনি জব ইজিলি, হয়ে গেল। এবার আমরা এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে স্ট্রাকচার এটাই রয়েছে। স্ট্রাকচার হচ্ছে কি, ভার্ব, প্রথমে কি আছে, ভার্ব লার্ন, কি আছে, এক্সটেনশন ইংলিশ প্রপারলি, এরপরে কি আছে, অর অথবা আদারওয়াইজ, তাহলে আমরা লিখি আদারওয়াইজ, এটাই বেশি
ব্যবহৃত হয় সেই জন্য। আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নেগেটিভ হয়ে যাবে। তাহলে আছে কি ইউ উইল নট, নেগেটিভ রয়েই গেছে। তাহলে ইউ উইল নট গেট অ্যানি জব ইজিলি। আবার জব গম ধরে নিও না, জব আর গম একই ওই রকম, আবার জবকে গম ধরে নিও না, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু। তার মানে এখানে নেগেটিভ না করো আর কি, নেগেটিভ না করে যদি অ্যাফার্মেটিভ করো অর্থাৎ জব বাদ দিয়ে গম করো, তাহলে কিন্তু হুইট, একেবারে হুইটের জায়গায় কুইট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবার আমি এই সেন্টেন্স তিনটাকে তোমার একেবারে অর্থসহ এক্সপ্লেনেশন দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে থাকবে ততক্ষণ। দেখে নিই এবার, কারণ এখানে ব্যাখ্যা আসছে, সে কারণে তোমাদের আমার সাথে থাকাটা খুবই জরুরি। দেখে নিই একটু। যদি না তুমি সঠিকভাবে ইংরেজি শেখো, তবে তুমি ভালো চাকরি পাবে না, কোনো চাকরি সহজেই পাবে না। তার মানে এটা হয়ে গেল। এবার এর অর্থ দেখো, একই অর্থ হবে কি, উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংরেজি শেখা ছাড়া বা ব্যতীত বা বাদে, ইউ উইল নট গেট অ্যানি জব ইজিলি, তুমি কোনো ভালো চাকরি পাবে না, সহজে পাবে না কোনো চাকরি। এবারে যদি আমি দেখি, এখানে বলছে লার্ন ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংরেজি শেখো, আদারওয়াইজ অন্যথায়, ইউ উইল নট গেট অ্যানি জব ইজিলি, তুমি সহজেই কোনো চাকরি পাবে না। তার মানে তিনটা সেন্টেন্সের অর্থ এক, শুধু রূপ বা স্ট্রাকচার গঠনটা আলাদা, কিন্তু তিনটার অর্থ একই। এবার আমি যেটা তোমাদের বলেছিলাম যে আমি এই তিনটা সেন্টেন্সের মধ্যে, যেহেতু সিম্পল সেন্টেন্সের কোনো ওইরকম গাণিতিক সূত্র হবে না, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই দুইটা সেন্টেন্সকে আমি গাণিতিক সূত্র দিয়ে দেখাই এই দুইটা সেন্টেন্স সঠিক না ভুল হয়েছে। তো দেখে নিই আমরা। এখানে আনলেস, এটা কি রয়েছে বন্ধুরা দেখে নাও, সাবজেক্ট, এটা হচ্ছে মাইনাস। এরপর এটা ভার্ব রয়েছে, দেখো ভার্বটা কি রয়েছে, প্লাস, লার্ন। এখানে সাবজেক্টের আগে এটা প্লাস রয়েছে, এখানে ভার্ব রয়েছে কি মাইনাস। এবার আমরা এটাকে গাণিতিক সূত্রে নিয়ে আসি। গাণিতিক সূত্রে নিয়ে এসে এখানে ডিপেন্ডেন্ট ক্লজে কি রয়েছে, মাইনাস প্লাস, তার মানে আমরা লিখি মাইনাস প্লাস। এবারে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে নিয়ে আসলাম, প্লাস মাইনাস, তার মানে এখানে প্লাস মাইনাস। এবার আমরা এটা করে দেখি, মাইনাস প্লাসে মাইনাস, এখানে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, ফাইনাল যে রেজাল্ট সেটা কি আসছে মাইনাস মাইনাসে প্লাস। আমি আগেই বলেছিলাম যে যদি আমরা এই প্লাস মাইনাসটা করে এসে, ইফ দ্য রেজাল্ট ইজ প্লাস, দ্য সেন্টেন্স মাস্ট বি কারেক্ট অ্যান্ড আদারওয়াইজ দ্য সেন্টেন্স মাস্ট বি ইনকারেক্ট। যদি এখানে মাইনাস আসতো তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যেত। তাহলে আমরা বলছি এটা কি প্রুভড। মানে স্ট্রাকচারালি আমি গাণিতিকভাবে ম্যাথমেটিক্যালি এটা দেখালাম তোমাকে, বা সামেটিভ ওয়ে যেটা আমি দেখালাম। এবার আমি এই সেন্টেন্সটাই যেহেতু কম্পাউন্ড করেছি, যখন কম্পাউন্ডে গিয়ে দেখবো যে কম্পাউন্ড সেন্টেন্সটাও সঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে, হতে পারে আমারও ভুল, তো আমরা দেখি ভুল হয়েছে কি হয়নি। এবার আমরা দেখে নিই এখানে কিভাবে এটা উত্তরটা আমরা মেলাবো। এখানে ভার্ব রয়েছে, এটা কি প্লাস রয়েছে। তারপরে যেহেতু এখানে আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইফ দেয়ার ইজ নো সাবজেক্ট ইন অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য সাবজেক্ট উইল বি ইউজুয়ালি অর ইন জেনারেলি ইউ। কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, তাছাড়া সবসময় ইউটা সাইলেন্ট থাকে। তো আমরা এখানে এটা প্লাস পেলাম, আর এর আগে সাবজেক্ট কি রয়েছে, আমরা এই যে সাইলেন্ট ছিল ইউ, তো ইউটা কি প্লাস। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্লাস প্লাস। তাহলে প্লাস প্লাস কোথায় পেলাম, এইটা পেয়ে গেলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। এবারে এই যে এই সাবজেক্টের আগে কি রয়েছে আদারওয়াইজ, তার মানে কি এটা নেগেটিভ মাইনাস। এবারে ভার্বটা কি আছে উইল নট, তার মানে এটাও নেগেটিভ। তাহলে আমরা এই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমি এখানে লিখে দিই এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এর ক্ষেত্রে এই স্ট্রাকচার এটা হয়ে গেল। আর এখানে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখি তাহলে তার হচ্ছে কি মাইনাস মাইনাস।
আমরা এখানেও কিন্তু এরকম লিখে দিতে পারতাম বন্ধুরা। এটা আমরা এখানে পেয়েছিলাম প্রথমেই ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা পেয়েছিলাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো তোমরা এটা সুন্দরভাবে দেখে নেবে এবং নোট করে রাখো খাতায়, যাতে সুবিধা হয় ভবিষ্যতে এটা কাজে লাগে, লাগবেই অলওয়েজ। এবারে দেখি প্লাস প্লাসে কি হচ্ছে, প্লাস। এখানে মাইনাস মাইনাসে কি হয়েছিল, প্লাস। তাহলে এইবার দেখি প্লাস মাইনাসে কি হয়, প্লাস প্লাসে কি হয়, প্লাস। তার মানে কি সেন্টেন্সটা কারেক্ট, তাহলে প্রুভড। অথবা এটা তুমি কারেক্ট লিখতে পারো, তাতেও সমস্যা নেই, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে আমরা কিন্তু আজকে শুধু তোমাদের যেটা শেখালাম, ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্স এটা থাকলে। ও আরেকটা বিষয় তোমাদের না জানালেই নয়, সেটা একটু দেখে নাও। এটা যেহেতু আমরা এই অপশন নিয়ে আর আসবো না, সে কারণে আমি এই অপশনটা আরেকটু তোমাদের দেখিয়ে দিই। না এইটুকু না দিলে তোমাদের এই ইফ এবং আনলেসের ব্যবহারটা কি থাকবে জানো, অসম্পন্ন থেকে যাবে। তো সেই জন্য আমি চাই না যে তোমাদের কিছু শেখা অসম্পন্ন থেকে যাক। এবারে আমি একটু অন্যভাবে দেখাই। এতক্ষণ আমরা যা শিখলাম তার সবগুলোতে সাবজেক্ট ছিল কি সেম, সবগুলোতে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা ক্লজেই সাবজেক্ট একই ছিল। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে কি হবে সিম্পল বা কম্পাউন্ড করার সময়। দেখে নিই একটু আগে ইয়েটা, একেবারে সেম জিনিস হবে, তবে একটু তফাৎ হয়ে যাবে, সেটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। যেমন ধরুন আমি এখানে একটা উদাহরণ দিই, ইফ দ্য টিচার ডিড নট হেল্প মি, I could not, এখানে তুমি মেক আ গুড রেজাল্ট দিতে পারো, অথবা যদি মনে করো ডু ওয়েল, ক্যানট ডু, কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে কি হচ্ছে দেখো, এখানে এই দুইটা কাজ খেয়াল করি আমরা। এই যে একটা হচ্ছে হেল্প, এই হেল্প করা কাজটা কার, টিচারের, অর্থাৎ এই হেল্প করছে কে, টিচার। কিন্তু এখানে কুড নট ডু ওয়েল, কুড নট ডু ওয়েল, ওয়েলটা লিখিনি, কুড নট ডু ওয়েল। তাহলে এই কুড নট ডু ওয়েল এই কাজটা কার, এইটা হচ্ছে আমার। তার মানে দুজন কিন্তু আলাদা, টিচার এবং আমি দুজন ব্যক্তি আলাদা, সাবজেক্ট আলাদা হয়ে গেল। আর সাবজেক্ট আলাদা হওয়ার কারণে নিয়মটা এখানে এসে একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা কি, সেটা হবে আমরা এখানে যেমন করেছিলাম কি, এখানে স্ট্রাকচারটা দিয়েছিলাম এরকম। দেখো এখানে এই যেটা ছিল সাবজেক্ট, আমি স্ট্রাকচারটা যদি এইভাবে দিই, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ দিলাম না, এক্সটেনশন প্লাস কমা, যেহেতু স্ট্রাকচার ওই একই হয়ে যাবে, প্লাস সাবজেক্ট, এই জায়গায় সাবজেক্টটা লিখলাম ডিফারেন্ট। এই দেখো এই হচ্ছে মূল পার্থক্য, ডিফারেন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওখানে নেগেটিভ ইন্টারোগেটিভ, যে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ যাই থাক আগের নিয়মই হবে। আর এখানে যেটা হবে বাই প্লাস, এই যে বাই প্লাস, ও যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আমরা নেগেটিভ দিয়েই শেখাই, এখানে উইদাউট। তাহলে কি হচ্ছে, উইদাউট প্লাস এখানে এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের পসেসিভ কেস, পসেসিভ কেস প্লাস, এইবার হবে ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ V1 এর সাথে, V1 এর সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তারপর আমাদের যে সাধারণ নিয়ম আছে সেটা হয়ে যাবে, এখানে একটা কমা দিয়ে দাও, প্লাস এখানে দিয়ে দেবে কি, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওটা নেগেটিভ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা হবে নেগেটিভ, হয়ে গেল। কম্পাউন্ড করার সময় যদি আমি কম্পাউন্ড করি তাহলে কি হবে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে ইফ বাদে, ইফ বাদে ডিপেন্ডেন্ট ক্লজ, ইফ বাদে ডিপেন্ডেন্ট ক্লজ
ইফ বাদে ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এটা হবে কি অ্যাফার্মেটিভ। এরপর প্লাস অ্যান্ড সরি আদারওয়াইজ, আদারওয়াইজ এরপরে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা কি হবে নেগেটিভ। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করি এখানে, কি হবে উত্তরটা দেখে নিই। উইদাউট এরপর সাবজেক্টের পসেসিভ কেস, দ্য টিচার্স, দ্য টিচার্স পসেসিভ কেস, কি বিফোর ডিড নট হেল্প, এখানে মূল ভার্ব হচ্ছে হেল্প, তাহলে এটার V1 হচ্ছে হেল্প নিজেই, হেল্পিং। এখানে তুমি মি দিতেও পারো নাও পারো, এতে সমস্যা নেই। কি হবে আই কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এবারে যদি আমি এই সেন্টেন্সটা এই কম্পাউন্ড করি তাহলে কি হবে ইফ বাদে ডিপেন্ডেন্ট ক্লজ, ইফ বাদ দিলাম দ্য টিচার ডিড নট, কিন্তু হবে অ্যাফার্মেটিভ, তাহলে দ্য টিচার হেল্পড মি। তাহলে কি হচ্ছে দ্য টিচার হেল্পড মি, আদারওয়াইজ I could not do well in the exam. বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা খেয়াল করো। আমি ফাইনালি তোমাদের একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই এটার, যে সাবজেক্ট যদি আলাদা হয়, ইফ যুক্ত সেন্টেন্স, ইফ এনি কমপ্লেক্স সেন্টেন্স উইথ if and the different subject, we are to turn the sentences into simple and compound using these two rules. তো এই দুইটা সূত্র ব্যবহার করি আমরা দেখে নিই। if the teacher did not help me, যদি শিক্ষক আমাকে সাহায্য না করতেন, I could not do well in the exam, আমি পরীক্ষায় ভালো করতে পারতাম না। এখানে কি বলা হচ্ছে উইদাউট দ্য টিচার্স হেল্পিং মি। আবার যদি তুমি মনে করো যে আমি এই জায়গায় টিচার্স হেল্প করে দেবো, একটা নাউন, এই ভার্বের নাউন যদি করা যায় তাহলে যেমন টিচার্স হেল্প, আমি যদি এখানে এইভাবে করতাম তাহলে কিন্তু রাইট হতো। উইদাউট দ্য টিচার্স হেল্প, টিচার্স হেল্প, অর্থাৎ এই হেল্পটাই তখন কি হতো, এটা নাউন হয়ে যেত, যেমন ভার্বটা ওখানে জিরান্ট মানে কি, এটা ভার্বটা নাউনের কাজ করছে, সে কারণে এটা নাউন করে দিলেও হতো I could not do well in the exam। এবারে যদি আমি এটা কম্পাউন্ড দেখি, দ্য টিচার হেল্পড মি, শিক্ষক আমাকে সাহায্য করেছিলেন, আদারওয়াইজ অন্যথায় I could not do well in the exam, আমি পরীক্ষায় ভালো করতে পারতাম না। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আর প্লাস মাইনাস ব্যবহার করে তোমরা এই সেন্টেন্স কম্পাউন্ড এবং কমপ্লেক্স কারেক্ট হয়েছে কিনা সেটা বাসায় বসে ওই গাণিতিক সূত্র ব্যবহার করে দেখবে ভুল কি সঠিক, এবং সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আগামীতে আবার আসছি তোমাদের সাথে ট্রান্সফরমেশনের অপর সূত্র নিয়ে, তবে আমি আবার আগামীতেই যেটা আসবো রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্সকে কীভাবে টার্ন করা যায় সিম্পল এবং কম্পাউন্ডে, আর রিলেটিভ প্রোনাউনের মূল ব্যবহারগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেই সিস্টেমটা দেখাবো। তো সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে, MK ইংলিশ টিচিং চ্যানেলে থাকবে, এটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, আগামী ক্লাস পর্যন্ত আমার সাথে থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।